অষ্টম শ্রেণী তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেটা কিন্তু আগস্ট মাসের ফার্স্ট উইকে শুরু হয়ে যাবে। ওকে, এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু তোমাদের মোট 25 নম্বর পূর্ণমান থাকছে, সময় থাকছে 50 মিনিট। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের 2024 সালের যে সেকেন্ড ইউনিট টেস্ট হবে তার বাংলা বিষয়ের কি প্রশ্ন আসতে চলেছে এবং আমরা তার সেই প্রশ্নগুলোর উত্তরের সমাধান আমরা আলোচনা করে দেবো। তো তোমাদের সিলেবাসটা দেখে নিই একটু। তোমাদের যে বাংলা সিলেবাসটা আছে মেন এইখানে দেখো, লক্ষ্য করে দেখো বাংলা সিলেবাসটা যে আছে, গদ্যাংশ দেখো কী কী আছে, পল্লীর সময় আছে, গাছের কথা আছে, আর কী করে বুঝবো আছে। পদ্যাংশের মধ্যে কী আছে, দাঁড়াও, হাওয়ার গান, পাড়াগার দুপুর ভালোবাসি আর গড়াই নদীর তীরে। আর এছাড়াও ব্যাকরণ আছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয়ক্রিয়া, বাক্যের ভাব ও রূপান্তর, আর নিমিত্ত আছে বাংলা প্রবাদ আর পত্রলিখন। এছাড়াও থাকছে পথের পাঁচালী 7 অধ্যায় থেকে, অধ্যায় 7 থেকে অধ্যায় 18 পর্যন্ত। এই হচ্ছে তোমাদের মোট বাংলা সিলেবাস। এই বাংলা সিলেবাসের কিন্তু আমরা আজকে তোমাদের যে গদ্যাংশটা আছে সেই গদ্যাংশর কিন্তু যে 3টে গদ্যাংশ আছে, পল্লী সমাজ, গাছের কথা আর কি করে বুঝবো, এই 3টে গদ্যাংশ থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, কোন প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, আমরা কিন্তু সেইগুলো আজকে বিস্তারিত আলোচনা করব। তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখুন। প্রথমে চলে আসি পল্লীর সমাজ। আমরা প্রথমে চলে আসছি কি পল্লীর সমাজ। পল্লী সমাজে প্রথম যে প্রশ্নটা পাচ্ছি, পল্লীর সমাজ গল্পের প্রথম যে প্রশ্ন পাচ্ছি, দেখো, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল, রমেশের বিস্ময়ের কারণ কি? তাহলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রমেশের বিস্ময়ের কারণ কি। ওকে, দেখো রমেশ দুর্যোগের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য এক গ্রামের যদু মুখুর্জের বিধবা কন্যা বাল্যসখী রমার শরণাপন্ন হয়, কারণ বাঁতরি ঘোষাল ও মুখুর্জি উভয় পরিবারের। রমেশের কথা শুনে রমা ও এ বিষয়ে বেনি ঘোষালের অমতের কথা জানাই। রমেশ জানায় সেই বছর গ্রামবাসীদের স্বার্থে কিছু ক্ষতি স্বীকার করতে হইবে। প্রথমে রমা নীরব থাকলেও পরে জানাই ওই ক্ষতি মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। তার এই উত্তরে রমেশ হতবাক হয়ে যায়, কারণ এই উত্তর তার প্রত্যাশিত ছিল না। এবার চলে আসছি আমরা দ্বিতীয় প্রশ্ন। সেকেন্ড যে প্রশ্নটা আমরা পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। কী পাচ্ছি, রমেশ কহিল তুমি অনন্তহীন এবং নীচ, কাকে রমেশ কথা বলেছে, তার এ কথা বলার কারণ কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ভিভিআই, আমি কিন্তু স্টার দিয়ে রাখছি, স্টার প্রশ্ন। পরীক্ষায় কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু এই প্রশ্নটা আসতে চলেছে পল্লী সমাজ থেকে। দেখো, এই কথাটা রমেশ বলেছে কিন্তু রমাকে। তাহলে রমাকে এই কথাটা বলেছে। রমেশ বাল্যসখী রমাকে গ্রামবাসীদের দুরবস্থার কথা বলেও বাঁধ কাটার অনুমতি পায়নি। রমা সম্পর্কে রমেশের অন্য ধারণা ছিল, কিন্তু রমা স্পষ্টভাবে জানিয়ে দেয় তার পক্ষে ক্ষতি স্বীকার করা সম্ভব নয় এবং দরদি রমেশই যেন ক্ষতিপূরণ দিয়ে দেয়। বিপন্ন কৃষকদের দুর্দিনে রমেশের কথাই রমার এরূপ কঠিন প্রতিক্রিয়া তার হৃদয়ের সংকীর্ণতাকেই প্রকাশ করে, যা রমেশের কাছে একেবারেই প্রত্যাশিত ছিল না। তার স্থানে রমেশের দৃষ্টিতে ছিল অনেক ওপরে। নিজেকে সংযত করতে না পেরে সে জানিয়েছিল রমাকে শুধু নিষ্ঠুরই বলা যায় না, সে অত্যন্ত নীচ এবং সংকীর্ণ মনা। ওকে, এবার চলে আসো 3 নম্বর যে প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে প্রশ্নগুলো রেডি করছি প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, 3 নম্বর যে প্রশ্নটা পাচ্ছি আমরা, লাঠি ধরলে বটে, দেখো, লাঠি ধরলে বটে বক্তাকে কার সম্পর্কে এই উক্তিটির মধ্য দিয়ে তার কোনো অনুভবের পরিচয় পাও। এখন দেখো, আলোচ্য উক্তিটি কিন্তু বক্তা পীরপুরের প্রজা 5 গ্রামের সর্দার খ্যাতনামা লাঠিয়াল আকবর। ওকে, এবার কার সম্পর্কে উক্তি? দেখো, ছোটবাবু রমেশের সম্পর্কে তার এই উক্তি। এবার দেখো, উক্তির মধ্যে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়, এইটার উত্তর কী হবে? দেখো, রমা আকবরকে পাঠিয়েছিল রমেশের বিরুদ্ধে লড়াই করার জন্য, কিন্তু আকবর লড়াইয়ের আহত হয়েও রমেশের সম্পর্কে আলোচুক্তি করেছে। এই উক্তিতে রমেশের প্রতি তার শ্রদ্ধাশীল মনোভাব এবং রমেশের সাহসিকতার প্রতি তার প্রশংসা দৃষ্টির পরিচয় পাওয়া যায়। আকবর নিজে পীরপুর গ্রামের বাসিন্দা হওয়ায় গ্রামের চাষিদের দুর্দশার সহানুভূতি ছিল তার। এই জন্য সে চায়নি ছোটবাবু রমেশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ জানিয়ে থানায় গিয়ে নালিশ করতে। 5টা গ্রামের সর্দার হয়েও হেরে গিয়ে বিন্দুমাত্র অনুশোচনা করেনি সে, বরং প্রসন্ন চিত্তে রমেশ এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। ওকে, এবার চলে আসো 4 নম্বর যে প্রশ্নটা। দেখো, 4 নম্বর যে প্রশ্ন, দেখো, নালিশ করতে পারবে না, এ কথা কে কথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন? 5 নম্বর প্রশ্ন, দেখো, রমা বিহল হতবুদ্ধির নাই ফেলফেলা করিয়া চাইয়া হইল, রমার এমন অবস্থা হয়েছিল কেন? 6 নম্বর প্রশ্ন, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কে কার সম্পর্কে কথা বলেছে আর সে কেন কথা বলেছে?
4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এই 3টে যে প্রশ্ন, দেখো প্রশ্নের মান কিন্তু 4, 5 এবং 6, এই যে 4, 5, 6 দাগের প্রশ্নগুলো কিন্তু, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা, আশা করছি সবাইকে এখানে যে বা বই পড়েছো তোমরা পারবে। যদি এই প্রশ্নের উত্তর তোমরা না পারো তাহলে আমাকে তোমরা কমেন্টসে জানাও, আমি কিন্তু এর উত্তর দিয়ে দেবো। এবার দেখো এই পল্লীর সমাজ গল্প থেকে কোন কোন শর্ট প্রশ্নগুলো আসতে চলেছে আমরা সেইগুলো একটু ডিটেলস জেনে নিই। প্রথমেই বলে রাখি, আমি অভিভাবক মাত্র, প্রথম যে প্রশ্নটা পাচ্ছি, আমি অভিভাবক মাত্র, বক্তাকে, বক্তা হচ্ছে রমা। এরপরের প্রশ্ন দেখো, রমেশ ও রমার কতদিন পর দেখা হয়, এখানে উত্তর হবে মাসখানেক পরে কিন্তু দেখা হয়। এরপরে দেখো, রমা কার জমিদারের অভিভাবক ছিলেন, এটা হবে যতীনের। দশেটা দেখো, পল্লী সমাজ গদ্যাংশে কত বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা আছে, এখানে 100 বিঘা মাঠ কিন্তু ডুবে যাওয়ার কথা আছে। এরপরে দেখো, পল্লী সমাজ গদ্যাংশের মুখ্য চরিত্রের নাম কি, এটা হচ্ছে কি রমেশ। ঠিক আছে, এই হচ্ছে পল্লী সমাজ গল্পটা গেল। দেখো এবার দেখো, এই যে পল্লী সমাজ গল্পের তোমাদের যে বই আছে, সেই পল্লী সমাজ গল্পের তোমাদের যে সাহিত্য পাঠ বা সাহিত্য মেলার যে বইটা আছে, সেই বইয়ের 2 নং দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। এবং এই যে পল্লী সমাজ গল্পটা তোমাদের কিন্তু অবশ্যই কয়েকবার ভালো করে রিডিং পড়ে নিতে হবে। ওকে, এবার চলে আসি আমরা দ্বিতীয় যে সিলেবাসে 2 নম্বর যে গল্পটা আছে, গাছের কথা, লেখক হচ্ছে জগদীশচন্দ্র বসু। এই গাছের কথা গল্পতে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে দেখে নিই একটু আমরা। দেখো প্রথমে দেখতে পাচ্ছি, দেখো এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমিয়ে রইল, বৃক্ষ শিশু কীভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে। দেখো উত্তর দেখো এটার, নানা প্রতিকূল অবস্থার মধ্যে পৃথিবী যেন মায়ের মতো বৃক্ষ শিশুকে কোলে করে রাখে এবং বীজের আবরণ ও নিরাপত্তা পেয়ে বৃক্ষ শিশু নিরাপদে ঘুমিয়ে থাকে। ওকে, পরের যে প্রশ্ন দেখো, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র, লেখকের এমন মন্তব্যের কারণ, এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, এটা কিন্তু ভিভিআই প্রশ্ন, স্টার প্রশ্ন। ঠিক আছে, দেখো এটা কী হবে, লেখক আলোচ্য প্রবন্ধে বলেছেন যে গাছেরা মানুষের মতোই আহার করে, তাদের বৃদ্ধি আছে, দুঃখ কষ্ট আছে, তারাও মানুষের মতো সদা ব্যস্ত, মানুষের মতো একে অপরকে সাহায্য করা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ প্রভৃতি সদ্গুণ যেমন তাদের আছে, আবার চুরি ডাকাতির মতো প্রবৃত্তিও তাদের আছে। মানুষের সঙ্গে গাছের এই সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করেই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন। ওকে, এরপরে যে প্রশ্নটা পাচ্ছি, দেখো শিমুল গাছ, 3 নম্বর দেখো, শিমুল গাছ অনেক দেখিয়েছো, গাছের কথা গদ্যাংশে শিমুল গাছের প্রসঙ্গে লেখক কীভাবে স্মরণ করেছেন। দেখো এই যে উত্তরটা, দেখো গাছের বীজ কীভাবে এক জায়গা থেকে অপর জায়গায় দেশান্তরে ছড়িয়ে পড়ে সে প্রসঙ্গে আলোচনা করতে গিয়েই শিমুল গাছের প্রসঙ্গ নিয়েছে লেখক। ঠিক আছে, শিমুল ফল রৌদ্রে ফেটে গেলে তার বীজ তুলোর সঙ্গে বাতাসে উঠতে থাকে, এইভাবেই উঠতে উঠতে দেশান্তরে ছড়িয়ে পড়ে। ওকে, এরপরে দেখো যে প্রশ্নটা পাচ্ছি, লেখকের জীবনের ধর্ম গাছের কথা রচনায় কীভাবে ব্যক্ত হয়েছে। দেখো লেখকের মতে গতি ও বৃদ্ধি হলো জীবনের ধর্ম। এই ধর্ম যেমন মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে দেখা যায়, তেমনি দেখা যায় উদ্ভিদের মধ্যেও। পাখির ডিমের মধ্যেও জীবন যেমন সুপ্ত থাকে, তেমনই গাছের জীবন সুপ্ত থাকে আর বীজের মধ্যে। উত্তপ্ত পেলে যেমন ডিম থেকে জন্মায় পাখির ছানা, তেমনই মাটি, জল ও উত্তাপ পেলে বীজ থেকে জন্ম নেয় বৃক্ষ শিশু। এছাড়া জন্মের পর গতি, বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব, স্বার্থত্যাগ, জীবনধারণের জন্য সংগ্রাম করতে গিয়ে নানা উপায় অবলম্বন, এসব প্রাণী এবং উদ্ভিদ উভয়েরই জীবনের ধর্ম। ওকে, এবার দেখো পাঁচের যে প্রশ্ন পাচ্ছি, দেখো গাছের কথা রচনাটি কোন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু জগদীশচন্দ্র বসুর বাংলা প্রবন্ধ সংকলন গ্রন্থ অব্যক্ত থেকে নেওয়া হয়েছে। 6 দেখো, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন। দেখো এর উত্তর হবে কি, গাছের কথা গদ্যাংশের লেখক জগদীশচন্দ্র বসু যখন থেকে গাছ, পাখি ও নানান কীটপতঙ্গকে ভালোবাসতে শিখেছেন, তখন থেকেই তিনি তাদের কথা অনেক বুঝতে পারেন। সাথে দেখো ইহাদের মধ্যেও তাহার কিছু দেখা যায়। কি দেখা যায়, দেখো মানুষের মধ্যে যেমন সদ্গুণ বা ভালো কাজ করার সামর্থ্য রয়েছে, তেমনই গাছের মধ্যেও কিন্তু কিছু দেখা যায় বলে লেখক মন্তব্য করেছেন। এরপরে দেখো 8 দেখো প্রশ্নটা দেখতে পাচ্ছি,
দেখো জীবিতের লক্ষণ কী তা লেখক অনুসরণ করে উল্লেখ করো। দেখো জীবিতের যে দুটি বিশেষ লক্ষণের কথা লেখক কাছের কথা পাঠ্যাংশে উল্লেখ করেছেন তা হলো গতি ও বৃদ্ধি। তাহলে কী হলো? গতি ও বৃদ্ধি। ওকে। নয় দেখো বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? না বীজের উপরের কঠিন ঢাকনার আড়ালে বৃক্ষ শিশু নিরাপদে কিন্তু নিদ্রা যায়। এবার দেখো 10 দাগের প্রশ্ন দেখো। 10 দাগের প্রশ্ন দেখো, অঙ্কুর বেরোর জন্য কী কী প্রয়োজন? দেখো বীজ থেকে অঙ্কুর বেরোর জন্য কিন্তু উত্তাপ, জল আর মাটির প্রয়োজন। এবার দেখো আমরা আগের বারের মতো এবারেও কিন্তু এই যে গাছের কথা, ঠিক আছে, এই যে পার্টটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের নিজেদেরকে, এবং ভালো করে বুঝে কিন্তু অবশ্যই 3-4 বার রিডিং মেনে নিতে হবে, তবে কিন্তু যা শর্ট প্রশ্নগুলো আসবে তোমরা ভিতর থেকে সবই পারবে। এবার 3 নম্বর সিলেবাস, তোমাদের যে 3 নম্বর গল্পটা আছে, কী করে বুঝবো? আশাপূর্ণ দেবীর লেখা কিন্তু কী করে বুঝবো? দেখতে পাচ্ছ দেখো আশাপূর্ণ দেবীর লেখা দেখো কী করে বুঝবো এই গল্পটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখো যে প্রশ্নগুলো আমরা পাচ্ছি, প্রথমে যে প্রশ্নটা পাচ্ছি যে ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রাঘাত। বুকুর কোন কোথায় তার মা অতিথিদের সামনে অস্বস্তিতে পড়লেন? এই প্রশ্নটা দেখো। বুকু যখন তার মাকে অতিথিদের আগমনের সংবাদ জানিয়েছিল তখন তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন, অথচ পরে অতিথিদের সামনে সেই মনোভাব সম্পূর্ণ গোপন করে তিনি তাদের সাদর অভ্যর্থনা জানিয়ে আনন্দ প্রকাশ করেছিলেন। কিন্তু বুকু মায়ের বিরক্তি প্রকাশের কথা সবার সামনে বলে দেয় তার কথা শুনে অতিথিদের সামনে তার মা অস্বস্তিতে পড়েছিল। ওকে। এরপরে যে প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছি সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা, কার কথা বলেছেন? তার সিঁড়ি ভেঙে না উঠতে পারার কারণ কি, বা না পারবেন না কেন? এই একটা প্রশ্ন। ও কী কাণ্ড করছো তুমি? কে কী কাণ্ড করেছে একটা প্রশ্ন। আর একটা দেখো 4টা ডাম্বেলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? আর 5 নম্বর দেখো একটা প্রশ্ন দেখো, দুজনে মিলে চেঁচান বল কেন ওসব বললি? বুকু কেন এসব বলেছিল? এইখান থেকে মানে এই যে 2 থেকে এই যে 5 পর্যন্ত প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পাঠ থেকে নেওয়া প্রশ্ন, মানে এইগুলো কিন্তু তোমাদের যে বইটা আছে সেই বইয়ের মধ্য থেকে নেওয়া প্রশ্ন। এইগুলো কিন্তু তোমরা তোমাদের সহায়িকা বই থেকে, বা তোমরা যদি পেরে যাও নিজেরা করতে পারো, বা যদি না পারো আমাকে কিন্তু কমেন্টস করে বলো, আমি কিন্তু এই উত্তরগুলো পাঠিয়ে দেবো। এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু নিজেরাও পড়ে নিতে পারবে। ওকে। এবার দেখো এই যে প্রশ্নটা 6 নম্বর যে প্রশ্ন দেখো, যত বড় হচ্ছে তত যেন তা যাতা হয়ে যাচ্ছে, কে জানে পাগলা টাগলা হয়ে যাবে নাকি? বুকুর মার কোন পরিস্থিতি সামলে দিয়ে বুকুর সম্পর্কে মন্তব্য করেছে দেখো। বাড়িতে অতিথির আসার পরে বুকু একের পর এক কাণ্ড করে, সমস্ত সত্যি কথা বলে দেয় সবার সামনে। প্রথমেই তার মায়ের অসময়ে অতিথি আসার জন্য বিরক্তি প্রকাশের কথা জানিয়ে দেয়। তারপরে তাদের সামনে যে সিনেমার টিকিট কাটা আছে সে কথাও বলে দেয়। এরপর দেখো বেনু মাসির মুখ থেকে বুকুর মা শুনে এর আগেও বইয়ের হাত দেওয়ার জন্য সে ডাম্বেলকে শাসিয়েছে, এবং যেমন হাতির মতো দেখতে তেমনই হাতির মতো বুদ্ধির কথা বলেছে। ঠিক আছে। এই যে ছেলের এই সমস্ত কার্যকলাপে পরিস্থিতি সামাল দিতে বুকুর সম্পর্কে বুকুর মা এমন মন্তব্য করেছে। এবার দেখো এই গল্প থেকে যে শর্ট প্রশ্নগুলো আসছে সেইগুলো আমরা দেখে নিই। দেখো প্রথম যে শর্ট প্রশ্ন পাচ্ছি আমরা, যে বুকুর বয়স কত? বুকুর বয়স কিন্তু 6 বছর। এবার দেখো বুকুর মায়ের নাম কি? বুকুর মায়ের নাম হচ্ছে কি নির্মলা। এরপর দেখো 9টা, বুকুর বাড়ি কলকাতার কোন অঞ্চলে? এটা হচ্ছে ভবানীপুর অঞ্চলে। বুকুর স্কুলের নাম কি? আদর্শ শিক্ষা নিকেতন। এরপরে দেখো বুকু কোথায় বসে খেলা করছিল? বাড়ির বাইরে রোয়াকে। ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল? সেজুকাকার। আর অতিথিরা বিদায় নেওয়ার মাত্র বুকুর মা কী করেছিল? রণচূর্ণী মূর্তি ধারণ করে বুকুকে মারতে শুরু করেছিল। ঠিক আছে। এই গেল তোমাদের মোট টোটাল যে বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে গদ্যাংশ আছে, পল্লী সমাজ, গাছের কথা, আর কি করে বুঝবে, যে এই 3টে আছে। ঠিক আছে। এই যে গদ্যাংশগুলো আছে সেই গদ্যাংশ থেকে যে প্রশ্নগুলো আসবে পল্লী সমাজ থেকে, গাছের কথা থেকে এবং কী করে বুঝবো থেকে, সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর সমেত আমার বেশিরভাগ কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি চ্যানেলে এরকম পরপর প্রশ্ন উত্তর পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।